नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनी इति नामिने नम आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनी इति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचैत देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिंधु वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमो प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो पंचतत्त्वमाकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तयवतारं भक्तखं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरांगे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। बिन्दायै तुलसीदेवायै प्रियायै केशवच च वृष्णभक्तिपति देवी सत्यवती नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगौरमण्डलभूमि देवजानी चिन्तामणि तार है ब्रजभूमिवास गौरांगेर संगे गणे नित्य सिद्ध करी माने से जाए ब्रजेन्द्र सुत पास। तो श्री श्री गौरमंडल दर्शन आज के हमारे पाठ शुरू होबे खानाकुल दिए। खानाकुल होच्छे जे अभिराम गोपाल ठाकुरेर जे श्रीपाठ आछे कृष्णनगर तार थेके 3 किलोमीटर दूरे। এই জন্য এই খানাকুল এবং কৃষ্ণনগরকে একত্রে বলা হয় খানাকুল কৃষ্ণনগর। জয় রাধে রাধে। হচ্ছে অভিরাম ঠাকুরের এবং তার পত্নী মালিনী দেবীর লীলাভূমি। এই খানাকুলের আগের নাম ছিল কাজীপুর। বোঝা গেল? কাজীপুর কাজীপুর। ওখানে যে নবাব কাজী ছিল তার একটা বাগান বাড়ি ছিল দ্বারকা নদীর তীরে। বুঝতে পারছো? তারপরে ওইখানে কি হয়েছিল? হরে কৃষ্ণ। ওইখানে ওই মালিরা যে বাগানের সেবা করত পরিচর্যা করত তো অনেক বছর ধরে ওই বাগানে আর তেমন ফুল ফুটছিল না, পত্রপল্লব ভালো করে প্রকাশিত হচ্ছিল না। তখন ওই যে কী হয়েছিল অভিরাম ঠাকুর হরে কৃষ্ণ মনে আছে তো? অভিরাম ঠাকুর তার নিজের দেহ থেকে এক শক্তিরূপা কন্যা প্রকাশিত করে সম্পুটে ভর্তি করিয়া যমুনার জলে ভাসাইয়া দিয়াছিল। তো সেই সম্পুটে সে ওই যে কাজীপুরে যে কাজী সাহেবের যে বাগান আছে সেখানে এসে লেগেছিল। বোঝা গেল? তখন মালিনীরা এসে দেখছে যে এই বাগানে খুব সুন্দর আজকে দেখছি ফুল ফুটে আছে, গাছগুলো খুব পত্রপল্লব সুন্দর।
তখন ওরা ভাবলো নিশ্চয়ই আমাদের এইখানে বাগানে আজকে কোনো সাধু মহাত্মার আগমন ঘটেছে। কেই সাধু মহাত্মা ওরা দেখবার জন্য ঘুরে বেড়াচ্ছে। তখন দেখছে ওই বাগানের একেবারে শেষ প্রান্তে নদীর ধারে একটা সুন্দর একটা সম্পুট লেগে আছে। তখন ওরা টেনে তুলছে উপরে জলের মধ্যে থেকে, আর ওইটা ঢাকনা খুলে দেখছে সুন্দর একটা দিব্য দেবকন্যা ওর ভিতরে আছে। তখন সেই দেবকন্যার সাথে কথা বলছে তোমরা আমাকে তোমাদের ঘরে নিয়ে যাও, গোয়াল ঘর পরিষ্কার করে সেখানে রাখো, আর তোমরা আমার সেবা করবে, আর প্রতিদিন আমাকে পায়েস রান্না করে খাওয়াবে, আমি পায়েস খাবো শুধু, আর অন্য কোনো কিছু না। তখন ওই মালিনীরা তাকে ওদের নিজের ঘরে নিয়ে গেল, বোঝা গেল। তখন কি হলো, ওই ওদের ওই কন্যা ঘরে আসার পর থেকে ওদের ধন সম্পদ বৃদ্ধি হতে লাগলো, অনেক টাকা পয়সা আসতে লাগলো। তখন লোকেরা বলাবর্তি করতে লাগলো এই মালিনীরা ওই কাজী সাহেবের বাগানে কি করেছে, অনেক গুপ্তধন পেয়েছে। তখন ওই কাজী সাহেব ওদেরকে ডেকে আনলো, বলো তোমরা আমার বাগান থেকে কি গুপ্তধন পেয়েছ? তখন ওরা বললো আমরা কোনো গুপ্তধন পাই নাই, তবে একটা সম্পূর্ণ বাক্স পেয়েছি। তো সেই বাক্স যেদিন আমাদের ওই বাগানে লেগেছে সেদিন থেকে বাগানে সুন্দর ফুল ফুটেছে, আর তখন থেকে আমাদের ধন সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, আর একটা দিব্য কন্যারত্ন আমরা পেয়েছি, তার আমরা সেবা করি এবং প্রতিদিন পায়েস রান্না করে তাকে আমরা খাওয়াই। তখন কাজী সাহেব বলছে যে সেই কন্যা কোথায় আছে? বলে আমাদের ঘরে আছে। বলে আমাদের কাছে নিয়ে এসো, আমি তাকে দেখতে চাই। তখনই ওরা বলল যে ঠিক আছে, আমরা সেই দেবকন্যার কাছে গিয়ে এই কথা বলবো, সে যদি ইচ্ছা করে আপনার কাছে আসে তাহলে আপনি তাকে রাখবেন। তখন কি হয়েছে, ওরা যখন গেছে, গিয়ে ওই দেবকন্যার কাছে এই সমস্ত কথা বলেছে, তখন সে মালিনী দেবী বলছে ঠিক আছে, হরে কৃষ্ণ, আমি ওই কাজী সাহেবের গোয়াল ঘরে থাকবো, বুঝা গেল, গোয়াল ঘরে। আর কাজী সাহেবের নিজে হাতে সেই গোয়াল ঘর পরিষ্কার করতে হবে, বুঝতে পারছ? আর তোমরা আমার নিকটে থাকবে, আমার সেবা করবে, এরকম পায়েস রান্না করে আমাকে ভোজনাদি করাবে, আর আমি এখান থেকে যে যাবো পালকি করে যাব। হ্যাঁ, তখন ওরা আইসা যখন কাজী সাহেবের কাছে এই কথা বলল, কাজী সাহেব বলল ঠিক আছে, খুব ভালো কথা, তো আমি আজকে থেকেই গোয়াল ঘর পরিষ্কার করব, আর তোমরা আমার এই গোয়াল ঘরে এসে সেই দিব্যকন্যাকে নিয়ে থাকবে, পায়েস রান্না করে খাওয়াবে, সে আমার কন্যা রূপে আমার গোয়াল ঘরে থাকবে। তখন সেই যে মালিনীরা সেই কাকি মালিনীরা মালিনীকে পালকি করে নিয়ে ওই কোথায় রাখলো, কাজী সাহেবের বাড়িতে নিয়ে গেল। কাজী সাহেব নিজে অভ্যর্থনা করে তাকে গোয়াল ঘরে নিয়ে রাখলেন। ওই মালিনীরা তার সেবা করিতে লাগিল, বোঝা গেল। তো যখন থেকে ওই কাজী সাহেব জানতে পারলেন যে তার এই বাগান থেকে এই মালিনী দেবীকে প্রাপ্ত হয়েছে, তখন থেকে তার নাম হলো, ওই বাগানটার নাম, ওই গ্রামের নাম হয়ে গেল খানাকুল, আর কাজীপুর থাকলো না, বোঝা গেল, কাজীপুর। তারপরে এক সময় ওই মালিনী দেবী মাঝে মাঝে তার এই দাসীদেরকে নিয়ে নিকটস্থ নদী যে দ্বারকা নদী, সেখানে স্নান করতে যেত। একদিন যখন স্নান করতে গেছে, জলে নামছে, তখনই ওই অভিরাম ঠাকুর সে বৃন্দাবন থেকে ঘুরতে ঘুরতে ভ্রমণ করতে করতে নদীর ওই পারে এসে আসছে। সে তখন ইঙ্গিত করছে তুমি এই পারে চলে এসো। তখন মালিনী অন্য তার দাসীগণকে বললো চলো আমরা সাঁতার কেটে নদীর ওই পারে যাব। তখন উনি সাঁতার কেটে যেতে লাগলো, আর ওরা কেউ আসতে পারলো না। ওই পারে গিয়ে ওই মালিনী ওই তার স্বামী যে অভিরাম ঠাকুরের সাথে চলে যেতে লাগলো। তখন সেই সমস্ত মালিনী রেখে কাজীর কাছে এই কথা বলল যে এক উদাসী বৈরাগীর সাথে মালিনী চলিয়া গেল। তৎক্ষণাৎ সেই কাজী তার ঘর শোয়ার সৈন্য পাঠালো যে সেই উদাসী বৈরাগী বন্দি করে নিয়ে আসো। তো ওরা গিয়ে এক জায়গায় পেল। তখন বলছে যে ওই অভিরাম ঠাকুর তোমরাই যে মালিনীকে
নিতে আসছো, আমাকে নিতে আসছো, এই মালিনীর মহিমা তোমরা জানো? বলে মহিলা দেখাও। তখন বলছে নদীতে অনেকগুলো বাঁশ একসঙ্গে বাঁধা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। বলে তোমরা এই বাঁশটা এক হাতে ধরে কেউ তুলতে পারবে? তোমাদের ভিতরে কেউ আছে? বলছে না না, এই বাঁশ তোলা যাবে না। বলছে ঠিক আছে, মালিনী তুলবে। তো মালিনী গিয়ে বাঁশটা তুলে ফেলেছে। আর ওরা তো দেখে অবাক হয়ে গেছে। তখন অভিরাম ঠাকুর ওখান থেকে একটা বাঁশ বের করলো, 16টা গিট ওই বাঁশের মধ্যে, আর ওইটা করে এমন সুন্দর করে বাঁশি বাজাই দিল, ওরা মোহিত হয়ে গেল। ওরা বলছে ওরে বাবা, এর সাথে তো পারা যাবে না। তখন অভিরাম ঠাকুর সেই বাঁশ নিয়ে আর মালিনী দেবীকে নিয়ে ওই কৃষ্ণনগরে আসলেন। ওইখানে এসে সেই বাঁশটা রোপণ করলেন, আর সঙ্গে সঙ্গে দেখতে দেখতে ওখান থেকে সুন্দর একটা বকুল বৃক্ষ প্রকাশিত হয়ে গেল। সেই বাঁশ গাছ থেকে বকুল বৃক্ষ, তো সেই যে বকুল বৃক্ষ কিন্তু আজও আছে। সেই বকুল বৃক্ষটা এখনও আছে। অনেক অদ্ভুত লীলা হলো সেখানে। লোক এসে ওখানে পূজা করে। বকুল গাছে সারা বছর ফুল ফুটবে, ফুল ঝরে পড়বে, কিন্তু কখনো ফল হবে না। ওখানে অনেক অদ্ভুত লীলা হলো। তারপরে অভিরাম ঠাকুর মালিনীকে নিয়ে সেই খানাকুল কৃষ্ণনগরে বাস করলেন। তো যাই হোক, এখানে আমরা কি লেখা হয়েছে একটু পড়ে দেখি। খানাকুল হচ্ছে অভিরাম গোপালের লীলাভূমি। খানাকুল হুগলি জেলায় অবস্থিত। শ্রীকৃষ্ণনগর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। হাওড়া তারকেশ্বর রেলপথে তারকেশ্বর নেমে 20A বাসে খানাকুল স্টপেজে নেমে এই সেপাটে আসা যায়। এখানে দ্বাদশ গোপালের অন্যতম শ্রী অভিরাম গোপাল ঠাকুরের লীলাভূমি। এই খানাকুলের নাম আগে কাজীপুর ছিল। অভিরাম গোপাল ঠাকুরের শক্তি শ্রীমতী মালিনী দেবী এই খানাকুল নাম প্রদান করেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ অনুসারে লীলা প্রকাশ কারণে বৃন্দাবন থেকে অভিরাম গোপাল নিজ শক্তিরূপা এক কন্যা সৃষ্টি করে সিন্ধুকে আবদ্ধ করে নদীতে ভাসিয়ে দিলেন। সেই সিন্ধুকে ভাসতে ভাসতে এই কাজীপুরের নদী তটে এসে এক অপাকৃত লীলা প্রকাশ করেন। তথাহি শ্রী অভিরাম লীলামৃতের 3য় পরিচ্ছেদে বর্ণিত রয়েছে। সিন্ধুক সহিত কন্যা কাজীপুর আইলাম, তটেতে লাগিয়া সিন্ধুক তথাই রহিলাম। প্রবেশ হইবা মাত্র দেখে তার শক্তি, ভুবনে ঘোষেয় সব যাহার খ্যাতি। কি হলে মাঝে মাঝে যায়, মাঝে মাঝে নন্দ হয়ে যায়। মালির মালঞ্চ সেই তটেতে আসিলাম, পরশ করিবা মাত্র চমৎকার হইলাম। পুষ্প বৃক্ষ বলে সব আনন্দিত হইয়াম, 12 বৎসর মোরা ছিলাম ও শুকাইয়াম। সিন্ধুক পরশে মোরা পাইনু জীবন, সিন্ধুক ভিতরে বুঝি আছে সাধুজন। বোঝা গেল? ওই সিন্ধুক ওখানে আসার আগে 12 বছর ওই গাছপালা ফুল ফল দিত না, শুকিয়ে যাচ্ছিল। আর সিন্ধুক ওখানে তটে লাগার মাত্র একবারে পুষ্প বৃক্ষ সব সঞ্জীবিত হলো, আনন্দিত হলো। তখন তারা ভাবতে লাগলো এই সিন্ধুকের ভিতরে কোনো সাধু আছে। তথায় এক মালি এসে সিন্ধুক দর্শন করে মূর্ছিত হলেন। মালির বিলম্ব দেখে অন্যান্য মালিকগণ এসে তাকে চেতন করিয়ে সিন্ধুক উত্তোলন করলে এক দিব্য কন্যারত্ন তা হাতে পেলেন। মালিগণ কন্যারত্নকে নিজ গৃহে রাখলেন। এদিকে কাজী সংবাদ পেলেন মালিগণ তার বাগান থেকে অনেক ধনরত্ন পেয়েছে। তখন কাজী সেই মালিগণকে বেঁধে আনলেন। শেষে মালিগণ স্বীকার করলেন যে আমরা ধনরত্ন পাই নাই, এক দিব্য কন্যারত্ন পেয়েছি। তখন সেই কাজী কন্যারত্নকে বাঞ্ছা করলে মালিগণ বললেন যদি কন্যা ইচ্ছা করে তাহলে তাকে আমরা আপনার কাছে পাঠাতে পারি। তখন মালিগণ কন্যাকে সমস্ত কিছু জানালে সেই কন্যা রথে আরোহণ করে কাজীর গৃহে এলেন। কাজী কন্যার কথা মতো নিজ হস্তে তার গোশালা পরিষ্কার করলেন, কন্যাকে অধিষ্ঠান করালেন এবং তার ইচ্ছা অনুসারে মিষ্টান্ন ভোজনের ব্যবস্থা করলেন। মালিগণ তথাই থেকে সেবক হয়ে সেবা করতে লাগলেন। কন্যারূপে শ্রীমতী মালিনী দেবী কাজীর অভবনে ছিলেন। কতদিন পরে অভিরাম ঠাকুর ভ্রমণ করতে করতে নদীর অপর পারে উপস্থিত হলেন। এদিকে মালিগণ আপনার দাসীগণকে নিয়ে নদীতে স্নান করতে গেলেন। সেই সময় ঠাকুর অভিমান অপর পার থেকে ইঙ্গিতে তাকে আহ্বান করলেন। তখন মালিনী দেবী সাঁতার দিয়ে নদীর অপর পারে একাকী গমন করে তার প্রাণনাথ অভিরাম গোপালের সাথে মিলিত হলেন। তারপর ঠাকুর তাকে সঙ্গে নিয়ে এই প্রকার অপাকৃত লীলা প্রকাশ করে খানাকুলকে মহামহিম
তীর্থে পরিণত করিলেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দ হরি। তো কৃষ্ণনগর সম্বন্ধে আমরা অনেক কিছু বলেছি আগেই, মনে আছে নিশ্চয় তোমাদের, কেউ ভুলে যাওনি। তাই কৃষ্ণনগর সম্বন্ধে আর কিছু বলবো না। তো খানাকুলে এখন কি আছে, আমি খানাকুলে জানি, কৃষ্ণনগর অনেকবার গেছি। তারপরে আছে খ দিয়ে খেতড়ি। খেতড়ি রয়েছে নরোত্তম দাস ঠাকুরের প্রকট ভূমি, খেতড়ি ধাম। হ্যাঁ বলো বলো। হ্যাঁ পায়েস খেতে, এই তো তাই তো দেখা যাচ্ছে ওই মালিকদের কাছে বা কাজীর বাড়িতে যতদিন ছিল পায়েস খেত। তারপরে যখন খানাকুল কৃষ্ণনগর আইলো তখন হয়তো অন্য কিছু খেয়েছে, খেয়েছে। খাই না তো মনে হয় না, ওই মালিরা রান্না করে দিয়েছে, ওর বাড়িতে ছিল গোশালায়। হ্যাঁ হ্যাঁ। তো খেতড়ি হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত। রামপুর বোয়ালিয়ার 15 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ বাসে সরাসরি এই পাটে আসা যায়। তদুপরি রাজশাহী থেকেও বাসে এই শ্রীপাটে আসা যায়। তথাহি ভক্তি রত্নাকরে লিখিত আছে। অতি বৃহৎ গ্রাম শ্রীক্ষেতড়ি পুণ্যক্ষেতি, মধ্যে মধ্যে নামান্তর অপূর্ব বসতি। রাজধানী স্থান সে গোপালপুর হয়, ওই সে গ্রাম নাম ধন্যাঢ্য বৈশাখ। তো এই স্থানে নিত্যানন্দ প্রভুর প্রকাশ মূরতি, নরোত্তম দাস ঠাকুরের প্রকট ভূমি। রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্ররূপে তিনি আবির্ভূত হন। তার আবির্ভাবের পূর্বেই শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক পদ্মাগর্ভে প্রেম সম্পদ রক্ষিত হয়। নরোত্তম দাস ঠাকুর প্রকট হয়ে নদীতে অবগাহনকালে সেই প্রেম প্রাপ্ত হইলেন। বোঝা গেল তো? সবাই বুঝেছ তো? এটা হচ্ছে মহাপ্রভু 1436 শতাব্দী, 1431 শতাব্দে সন্ন্যাস গ্রহণ করেছেন। 1436 শতাব্দ মানে তার 5 বছর পরে বৃন্দাবনে যাওয়ার ছল করে যখন এই বাংলায় এসেছিলেন, তখন তিনি কানাই নাশালায় গিয়ে আর বৃন্দাবনে যান নাই। ওখান থেকে ফিরে আসছিলেন গঙ্গা পদ্মার ধীরে ধীরে। তারপরে ওইখানে এসে তিনি এই পদ্মা গর্ভে পেয় সম্পদ গচ্ছিত রাখেন। কুদরতপুর বলে একটা জায়গা আছে গঙ্গার পদ্মার এই পার, ওই পারে গরানহাট বা খেতড়ি গ্রাম। ওইখানে এসে নিত্যানন্দ প্রভু বলে, নিত্যানন্দ তুমি আমি যতদিন এই জগতে প্রকট আছি এই প্রেম লীলা চলবে, তারপরেও যাতে করে প্রেম সম্পদ জনসাধারণ প্রাপ্ত হয় তার ব্যবস্থা করতে হবে। তো তুমি এবং আমি, তোমার আমার এই যে প্রেম সম্পদ এখন এই পদ্মা গর্ভে আমরা গচ্ছিত রাখব। তখন তারা দুইজনে পদ্মায় নামলেন। পদ্মার স্রোত রুদ্ধ হয়ে গেল, আর সেখানে তখন পদ্মাকে আহ্বান করলেন, পদ্মা তুমি আসো এবং এই প্রেম লও। নরোত্তম নামে আমার এক ভক্ত কিছুদিন পরে পূর্ব তীরে অবতীর্ণ হইবেন, তাকে তুমি কি করবে, এই প্রেম সম্পদ প্রদান করবে। পদ্মা দেবী জিজ্ঞাসা করলেন, অনেক নাম হয়তো নরোত্তম আছে, কোন নরোত্তম? তখন বললেন, যেই নরোত্তম তোমার পক্ষে আইসা ডুব দিলে পরে তুমি অত্যাধিক উচ্ছ্বলিত হইবে, তরঙ্গায়িত হবে, তাকে সম্পদ দেবে। এভাবে চলে গেল মহাপ্রভু শান্তিপুর হয়ে পুরীতে। আর পদ্মা দেবী সেই প্রেম বিরলে নির্জনে গচ্ছিত রাখলেন। তারপরে সেখানেই নরোত্তম দাস ঠাকুরের জন্ম হলো, কৃষ্ণানন্দ দত্তের পুত্ররূপে। যখন তার বয়স 6 বছর কি 7 বছর, তখন একদিন তিনি একাকী ওই পদ্মার ঘাটে স্নান করতে গিয়েছিলেন। আর তৎক্ষণাৎ পদ্মা দেবী আবির্ভূত হয়ে তাকে সেই প্রেম প্রদান করলেন। এবং তখন থেকে আগে এই নরোত্তম দাস ঠাকুরের কলেবরটা শ্যামবর্ণ ছিল, আর যেই না প্রেম প্রাপ্ত হলেন তৎক্ষণাৎ তার দেহটা একবার গৌরবর্ণ হয়ে গেল। বোঝা গেল? এই জন্য প্রথমে দর্শনে তাকে কেউ চিনতে পারেনি, পরে তাকে চিনতে পেরেছিলেন। হরে কৃষ্ণ। শুনম তো গৌর দেশে আসেন, সেই সময় কানাই নাশালা হইতে প্রত্যাবর্তন করে ফিরোয়ার পথে পদ্মাগর্ভে পের সম্পদ রক্ষা করেন। কানাই নাশালায় সংকীর্তন বিলাসকালে নরোত্তম স্মরণ হয়। মহাপ্রভু নিত্যানন্দকে বলেন, আমি তাকে নিয়ে যাব। তথাহি প্রেম বিলাসে অষ্টম বিলাসে বর্ণিত আছে।
প্রভু কহে গড়ের হাট বড় সুখের স্থান, দেখিলেই তোমার থাকিতে হবে মন। শোনো শোনো শ্রীপাদ কহি বিবরিয়াম, প্রাণধন সংকীর্তন রাখিতে চাহিয়াম। নবদ্বীপে সংকীর্তন হইল প্রকাশ, গৌর দেশ সারি আমার নীলাচলে বাস। অতঃপর সংকীর্তন চাহি রাখিবারে, গড়ের হাটে থুইব প্রেম কহিল তোমারে। গড়ের হাটে প্রেম প্রভু কেমনে রাখিবা, পাত্র কে বা আসে তারে হেন প্রেম দিবা। প্রভু কহে যাবৎ তুমি আসো বিরাজমান, তাবতই আমার প্রেম নহে অন্তর্ধান। পাত্রস্থানে এই প্রেম রাখিলে সে হয়, অপাত্রে পড়িলে প্রেম হয় অপচয়। প্রেমে মত্ত পৃথিবী না জানে স্থানাস্থান, হেন জনে দেহ প্রেম সবে করে পান। অতএব চলো ভাই যাই গড়ের হাট, এমন জনে প্রেম দিয়ে কান্দাই ঘাটবাট। মহাপ্রভু নিত্যানন্দপুরী কথা বলে তারা সেখানে এলেন। এই মতো দুই প্রভু পরামর্শ করে ক্ষুদ্রারপুরে এলেন। তথায় প্রাতে পদ্মাবতীতে স্নান করলেন। গণসহ সংকীর্তন করত নরোত্তম নরোত্তম বলিয়া মহাপ্রভু ফুৎকার করতে লাগলেন। তারপর পদ্মাগর্ভে প্রেম রাখলে পদ্মাবতী উথলিত হল, জলে জনপদ প্লাবিত হল, গ্রামবাসীগণ ভীত হলেন। সেই সময় নিত্যানন্দ প্রভু বললেন, তথাহি প্রেম বিলাসে অষ্টম বিলাসে পরিণীত আছে। শ্রীপাদ বলেন, প্রেম ভালো রাখো প্রভু, গ্রাম উজার হয় ইহা নাহি দেখি কভু। প্রভু কহে পদ্মাবতী ধর প্রেম লহ, নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিও। নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে, যত্ন করি ইহা তুমি রাখিবা গোপনে। পদ্মাবতী বলে, প্রভু কর নিবেদন, কেমনে জানিব কার নামে নরোত্তম। যাহার পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। প্রভু কহে, এই সব যে কহিলা তুমি, এই ঘাটে রাখো প্রেম আজ্ঞা দিল আমি। আনন্দিত পদ্মাবতী রাখিলেন তটে, বিরলে রাখিল প্রেম বিরল সে ঘাটে। এভাবে পদ্মাবতী মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছ থেকে গচ্ছিত প্রেম সম্পদ সে ঘাটে রাখলেন। এইভাবে মহাপ্রভু প্রেম সম্পদ রেখে পদ্মা পার হয়ে নীলাচলে গমন করলেন। এইদিকে কতদিন পরে নরোত্তম দাস ঠাকুর খেতুরি গ্রামে কৃষ্ণানন্দ দত্তের পুত্ররূপে অবতীর্ণ হইলেন। একদিন একাকী পদ্মা স্নানে আগমন করলেন। পদ্মা নরোত্তমকে প্রভুর গচ্ছিত প্রেম প্রদান করলেন। প্রেম প্রভাবে নরোত্তমের কৃষ্ণবর্ণ অঙ্গ কান্তি সহসা গৌরবর্ণ হয়ে গেলা। তিনি বাহ্য জ্ঞানহীন হয়ে নিত্য গীতাদি করিতে লাগিলেন। প্রেম প্রাপ্ত হয়ে তিনি বর্ণান্তর হইলেন এবং নিত্যগীত করতে লাগলেন। এদিকে পুত্রের বিলম্ব দেখে পিতামাতা অনেক অন্বেষণ করে খুঁজে পেয়ে সহসা নরোত্তমকে চিনতে পারলেন না। কিছুক্ষণ পরে নরোত্তম বাহ্য স্মৃতি প্রাপ্ত হয়ে পিতামাতাকে প্রণাম করলেন। তারা তখন চিনতে পারলেন, কিন্তু নরোত্তম দাস ঠাকুরকে তারা গৃহে আবদ্ধ করে রাখতে বেশি দিন পারলেন না। কিছুকাল পরে নরোত্তম ঠাকুর তিনি ব্রজে গমন করলেন। তারপরে শিলজীব গোস্বামীর আদেশ অনুসারে গোস্বামী গ্রন্থ নিয়ে গৌর দেশে আগমন করেন, খেতুরি ধামে ফিরে আসেন। তদবতী এই স্থানে অবস্থান করে অদ্ভুত লীলা প্রকাশ করেন। খেতুরি ধামে যে অদ্ভুত লীলা প্রকাশ হয়েছিল তাহা বর্ণনারও অতীত। নরোত্তম দাস ঠাকুর বিগ্রহ স্থাপনা করবার বা প্রকাশ করবার ইচ্ছা প্রকাশ করলেন। স্বপ্নে বিপ্রদাসের ধান্যগোলা হইতে তিনি গৌরাঙ্গ বিগ্রহ প্রকট করলেন। তা তিনি চাইছিলেন নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবনে গিয়ে তো দীক্ষা নিলেন রঘুনাথ গোস্বামীর কাছে। তারপর জীব গোস্বামীর আদেশ অনুসারে তিন প্রভু গোস্বামী বর্গের গ্রন্থাবলী নিয়ে বঙ্গদেশে আসেন এবং বাঁকুড়া বিষ্ণুপুরে এসে গ্রন্থ চুরি হয়ে যায়। তখন শ্রীনিবাসাচার্য ঠাকুর নরোত্তমকে আদেশ করেন, তুমি খেতুরিতে গিয়ে প্রচার করো। শ্যামানন্দকে মেদিনীপুরে পাঠান যে তুমি গিয়ে প্রচার শুরু করো। এই গ্রন্থের যতদিন পর্যন্ত আমি অনুসন্ধান না পাচ্ছি আমি এই বিষ্ণুপুর ছেড়ে কোথাও যাব না। তখন নরোত্তম দাস ঠাকুর খেতুরি গ্রামে এলেন এবং তিনি এসে মহাপ্রভুর বাণী প্রচার করতে লাগলেন। অনেক লোক ভক্ত হলো। তখন তার ইচ্ছা হলো তিনি খেতুরি গ্রামে বিগ্রহ
স্থাপনা করে সেবা করবেন। তো করবে আরও তখন সেখানে তিনি ইচ্ছা করলেন গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। তখন স্বপ্নে আজ্ঞা পেলেন যে কিছুটা দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামে বিপ্রদাস নামক একজন ব্রাহ্মণ আছে, তার ধানের গোলায় গৌরাঙ্গ মহাপ্রভু এক বিগ্রহ আছে। বোঝা গেল? তো তারপরের দিন এই নরোত্তম দাস ঠাকুর সেই গ্রামে চলে গেলেন হাঁটতে হাঁটতে। বিপ্রদাস ব্রাহ্মণের গৃহে যখন গেলেন, সে সম্মান করে তাকে বসালেন। তখন জিজ্ঞাসা করলেন, আপনার বাড়িতে ধানের গোলাটা কোথায়? তখন বলে, আরে বলবে না, সেই ধানের গোলার কাছে আমরা যেতে পারি না, কারণ ভয়ঙ্কর সাপ, বিষধর সাপ সেখানে বাস করে। তথাপি নরোত্তম দাস ঠাকুর সেখানে গেলেন এবং মই দিয়ে বেয়ে ধানের গোলার উপরে উঠলেন। ধান যখন সরাচ্ছেন তখন সেখান থেকে সেটি বিষধর সাপ সেই স্থান ত্যাগ করে চলে যাচ্ছে। বোঝা গেল? আর তখন একটুখানি ধান সরাইতে ধানের গোলার ভিতরে সুন্দর এক গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ তিনি প্রাপ্ত হইলেন। তো সেই বিগ্রহ নিয়ে এলেন, আরও 6 বিগ্রহ স্থাপনা করলেন শ্রীনিবাসাচার্য ঠাকুরের নেতৃত্বে। সমস্ত গৌরমণ্ডলে যত মহান্ত মহাপ্রভু পারিষদ ভক্তবৃন্দ ছিল, তারা সেখানে উৎসবে যোগদান করলেন ফাল্গুনী পূর্ণিমায়। সেই উৎসব সম্পাদিত হয়েছিল ভক্তি রত্নাকর গ্রন্থে, তা বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। তখন থেকে এই নরোত্তম দাস ঠাকুর যখন যেখানে যেতেন, ওই গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহকে সঙ্গে নিয়ে তিনি যেতেন। বোঝা গেল? তারপরে সেই যে বিগ্রহ তিনি শেষ জীবনে যখন এই গঙ্গার তীরে গাম্ভিলায়, মানে জিয়াগঞ্জ বর্তমান নাম, তার প্রধান শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তীর বাড়িতে এসেছিলেন। সেখানে এসে তার ঠাকুর মন্দিরে বিগ্রহ রেখে তিনি গঙ্গা স্নান ইত্যাদি করেছেন। তারপর তিনি অপ্রকট হয়েছেন ওখানে এই জিয়াগঞ্জে গাম্ভিলাতে কার্তিক মাসের পঞ্চমী তিথিতে, যে দামোদর মাস শুরু হয় তার 5 দিন পরেই, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার 5 দিনের দিন তিনি এই গম্ভিলাতে অপ্রকট হইলেন। তখন থেকে সেই যে গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ এখনও সেই এই জিয়াগঞ্জ গাম্ভিলা মন্দিরে আছে। তোমরা দেখেছো? না, আমি বহুবার গেছি দর্শন করায়। একটু ভিতরে থাকে, ভিতরে গিয়ে দর্শন করতে হয়। তারপরে আমাদের কিছু ভক্ত অনেক কিছু উৎপাত করেছিল, এই জন্য ওরা দেখাইতে চায় না, আমি জানি। বুঝা গেল? তো যাই হোক, এখনও ওখানে আছে, আমি অনেকবার দেখেছি। আরে পেল তো খেতরিতে, বিপ্রদাস বাড়ির বাড়িতে। তারপরে উনি যখন যেখানে যেতেন নিয়ে যেতেন, যেগুলো উৎসবে কোথায় প্রচারে গেলেন সঙ্গে করে নিয়ে যেতেন। ভগবান না, ওইটা নাম হচ্ছে ওই ভগবানগোলার কাছে একটা গ্রাম আছে, নাম বুধুরি, তেলিয়া বুধুরি। ওখানে রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ কবিরাজ তার ভাই, তাদের পাঠ ছিল। তাদের সেবিত বিগ্রহগণ পরে ওই যে ভজনিতাইগুর পার্টির সেবা পেয়েছে, ওরা তখন ভগবানগোলার স্টেশনের কাছে নিয়ে রেখে ওখানে সেবা করে। এখন ওই গোবিন্দ কবিরাজ এবং রামচন্দ্র কবিরাজের কিনা গৌর গোবিন্দ গৌর গোপাল বিগ্রহ, 2 জোড়া মহাপ্রভু বিগ্রহ এখানে আছে, খুব সুন্দর অপূর্ব। যাই হোক, তো এইভাবে নরোত্তম দাস ঠাকুর তার এই 6 বিগ্রহ প্রকাশ করেছিলেন। তার মধ্যে 1 বিগ্রহ বর্তমানে এই জিয়াগঞ্জে গাম্ভিলাতে আছে। শোনো, আমি বলছি। তো উক্ত ফাল্গুনী পূর্ণিমায় শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত উৎসবে শ্রী জাহ্নবা মাতা, বীরচন্দ্র গোসাই সহ তৎকালীন প্রকট সমস্ত গৌরাঙ্গ পার্ষদগণ উপস্থিত হয়েছিলেন। তারপরে এত বড় বৈষ্ণব সম্মেলন আর কোথায় হয় নাই। উক্ত মহোৎসবে সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভু প্রকট হয়ে নৃত্য করিয়াছিলেন। হরে কৃষ্ণ। তো নরোত্তম দাস ঠাকুর অনেক কীর্তনের পদ রচনা করেছেন। এই যে ভোগারতি, কিনা হ্যাঁ, তারপর সন্ধ্যা আরতি কীর্তন। আমাদের বাংলায় যত স্থানে উৎসব হয়, বাইরে যত, এই নরোত্তম দাস ঠাকুরের পদ কীর্তন নিয়েই কীর্তন হয়। তখন এই যে সমস্ত গৌরীয় বৈষ্ণবরা যখন সেখানে গেলেন, তখন সেখানে এইরকম হরিনাম কীর্তন উৎসব হচ্ছিল। হঠাৎ সপার্ষদে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ সমস্ত প্রভুগণ সেখানে আবির্ভূত হয়ে গেছেন এবং ভক্তদের সাথে নৃত্য করছে। সবাই দেখছে যে মহাপ্রভু এসেছে, নৃত্য কীর্তন করছে, কেউ দেখতে পাচ্ছে না, কেউ দেখছে। এরকম অনেকক্ষণ কীর্তন নৃত্য করার পর হঠাৎ তার আবার অন্তর্ধান হয়ে গেছে। বুঝে গেল?
তো বলছে নৃত্য করেছিলেন। তখন একটি অপ্রকটের অভিন্নতা প্রকাশ ঘটেছিল। তৎকালীন নরোত্তম দাস ঠাকুর নব তালের সৃজন করেন। সেই তাল গরানহাট সুর নামে ভূষিত হয়। গরানহাট, নরোত্তম দাস ঠাকুর যে কীর্তন প্রবর্তন করলেন তার নাম গরানহাট। আর শ্রীনিবাস আচার্য ঠাকুর করলেন মনোহর শাহীন, আর শ্যামানন্দ পূর্ব করলেন কি তিনজনে তিন তাল, গড়ের মনোহর শাহী, যাই হোক আরেকটা ভুলে গেলাম, মনে আসছে না। তা বলছে তৎকালীন নরোত্তম দাস, আচ্ছা, গরানহাট সুর প্রসিদ্ধ নরোত্তমের নবতাল ও গোবিন্দ কবিরাজের পদ রচনায় বৈষ্ণব সমাজে নবভাবের উদ্দীপন হইয়াছিল। তো বর্তমানে খেতুরি ধামে নরোত্তম ঠাকুরের প্রতিষ্ঠিত বিগ্রহগণ অদৃশ্য হয়ে গেছেন। বোঝা গেল দুঃখের কথা, শুধু এই গৌরাঙ্গ মহাপ্রভুই আছে, আর অন্যান্য যে 6 বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল তার একটাও নাই। হাই হাই দুঃখের কথা, আমি এটা জানতাম না। আমি 99-এ ওখানে গিয়েছিলাম খেতুরি ধামে প্রথম, তারপরে তখন গিয়ে বিগ্রহগণ কেউ নাই। সে 2003 সালে। তখন শুনলাম যে 1971 সালে ওই যে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল দুরাচারী পাক সেনাদের সাথে, ওরা এসে সেই বিগ্রহগণ যে কী যে করছে কেউ জানে না, মন্দির টন্দির সব ঘুরিয়ে দিয়ে গেছে একেবারে। 700 মণ ধান ছিল না 300 মণ গোলাতে, সব পুড়েছে কয়েকদিন ধরে। হ্যাঁ, পাকিস্তানিরা। তারপরে যুদ্ধ থেমে যাওয়ার পরে সবাই যখন আসছে যে কিছুই নাই, তখন নিকট একটা পুকুর আছে, পুকুরে জাল ফেলছে। তখন নরোত্তম দাস ঠাকুরের সময়কার কয়েকটা শালগ্রাম শিলা পেয়েছে, বিগ্রহগণকে আর পায় নাই। হ্যাঁ, আচ্ছা, আর হইল ওইখানে একটা উৎকল দেশের একজন পূজারী ছিল, বুঝা গেল, উড়িয়া একজন, ওই কোণারকের কাছে তার পূর্ব আশ্রম। সে তার স্ত্রী এবং একটা ছোট বালক ছেলে ছিল তখন 9-10 বছর বয়সে। তখন আমাকে বলছিল ওই মাতাজি যে যখন উনি একদিন সকালবেলা বাল্যভোগ দেবে আরতি করছে, হঠাৎ তার ঘণ্টার যে নিম্নে থাকে ঘণ্টাটা বাজে, ওইটা খুলে পড়ে গেল। তোর মিলিটারি যুদ্ধ শুরু হয়ে গেছে ঢাকায়, ঢাকাতে অনেক গোলমাল, মিলিটারির আক্রমণ শুরু হয়ে গেছে 25শে মার্চ, তার মাসখানেক পরে। অনেক লোকেরা বলছে তোমাদের এখানে ঠাকুর ঘর মন্দির রক্ষা করতে পারবে না, এই বিগ্রহগণকে নিয়ে নদীর ওই পারে, পদ্মা নদীর পারে যে ভারতে আছে আমাদের ভগবানগুলা ঠাকুর বাড়ি, ওখানে নিয়ে গিয়ে সেবা করো, পরে যুদ্ধ থেমে গেলে আবার আইসো। আবার অনেক বলছেন এটা তো পুরানো মন্দির, এটা কোনো অনিষ্টি হবে না। তাই আর বিগ্রহগণকে আনে নাই, ওখানে দিকে সেবা করছিল। তারপরে একদিন সকালবেলা যখন এরকম ঘণ্টা তা খসে পড়ে গেল, তো সে এসে তাড়াতাড়ি তার স্ত্রীর কাছে বলছে এরকম ব্যাপার, খুবই অশুভ লক্ষণ, আমি আরতি করছি ঘণ্টাটা পড়ে গেল। আর এই কথা শোনা মাত্র ওই মাতাজি কী করছে, তার 8-9 বছরের ছেলেটাকে নিয়ে বলে আমি এক্ষুনি এখানে পদ্মা নদী পার হয়ে ওই পারে ভগবানগুলা ঠাকুরের বাড়িতে চলে যাব, তুমি 2-1 দিনের ভিতরে যে ভাই হোক চলে আসো, কোনো সুবিধা হইলে আমি এখন চলে যাই, ছেলেটাকে মেরে ফেলবে। এই বলে মাতাজি তাতে ছেলেটাকে নিয়ে হাঁটতে হাঁটতে নৌকার ঘাটে এসে নৌকা পার হয়ে ওই ভগবানগুলা ঠাকুরের বাড়িতে চলে এসছে। আর পূজারিটা আসে নাই। আর কিছুক্ষণ পরে মিলিটারি সৈন্যরা একবারে অনেক গাড়ি নিয়ে অনেক সৈন্য এসে ওরা এমন করে গোলাগুলি করতে লাগলো। উনি তখন দূরে পালাই গিয়ে একটা ঝোপের আর লুকিয়েছিল, ওখান থেকে দেখছে একেবারে মন্দির টন্দির ধানের গোলা সব জ্বালাই দিছে। তার 2 দিন পরে উনি কোনো রকম নদী পার হয়ে ওই ভগবানগুলা ঠাকুর বাড়িতে গিয়েছিল। তো যাই হোক, তো তারপরে ওরা পরে এসে কিছুই নাই, তো কয়েকটা শালগ্রাম শিলা পেয়েছে। পরে কমিটির লোকেরা মিলে চিন্তা করলেন কি করা যায়, যে এখন এখানে মন্দিরের নামে 700 বিঘা জমি আছে, দেবোত্তর সম্পত্তি বিগ্রহের নামে। যদি এখন বিগ্রহ সেবা বা প্রতিষ্ঠা করা না হয় তাই সম্পত্তি ব্যাহত হয়ে যাবে। তখন কমিটির লোকের কাছ থেকে চাঁদা টাদা তুলে সেখানে ছোট্ট একটা অস্থায়ী মন্দির করে বিগ্রহগণ স্থাপনা করেছেন। সেবা পূজা আবার চলছে, কিন্তু ভালোভাবে পরিপাটি করে সেবা পূজা হচ্ছে না। তো সেই যে ছেলেটা, সেই ছেলেটা এখন ওখানে বাস করে। আমরা প্রথমবার যখন গেছি, দ্বিতীয়বার গেছি, আমি 2 বার গেছি। হ্যাঁ, মানে কয়বার গেলাম, প্রথমবার গেলাম 99-এ, তারপর 2003 সালে যে নাটক নিয়ে গিয়েছিলাম উৎসবের সময়। তো ওই 2 বার তখনও আমি ওই মাতা যে বৃদ্ধ মাতা যেটাকে আমি দেখেছি, তার ছেলে, তার নাম নরোত্তম,
সে ছেলে বিবাহ করেছে, একটা ছেলে মেয়ে হয়েছে। ওরা এখন যেখানে যে প্রেম প্রাপ্ত হয়েছে, যেটাকে প্রেমতলি বলে, একটা তমাল গাছ আছে, সেখানে ওনারা বাস করে। নরোত্তম তার স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে। হরে কৃষ্ণ। যাই হোক, তো বলছে যে 1971 সালে পাক সেনারা এই সিপাটের উপর অনেক অত্যাচার করেছিল। তারা মন্দির, সেবকখণ্ড সব কিছু ধ্বংস করে দেয়। যুদ্ধের পরে নিকটস্থ পুষ্করিণীতে নরোত্তম দাস ঠাকুরের সময় সেবিত কয়েক মূর্তি শালগ্রাম শিলা প্রাপ্ত হয়, কিন্তু বিগ্রহগণকে আর পাওয়া যায়নি। বিপ্রদাস গৃহের ধান্যগোলা থেকে যে গৌরাঙ্গ বিগ্রহ পাওয়া গিয়েছিল তা বর্তমানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদে জিয়াগঞ্জে গাম্ভিলাতে গঙ্গানারায়ণ চক্রবর্তীর বাড়িতে সেবিত হচ্ছে। 71 যুদ্ধের পরবর্তীকালে স্থানীয় লোকেরা কমিটি করে এখানে ছোট্ট একটি মন্দির তৈরি করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে সেই বিগ্রহগণ এখন আছেন। প্রতি বছরে কার্তিক মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতে ছিল নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথিতে এখানে বিশাল উৎসব, মহোৎসব, মেলা হয়, কিন্তু বিগ্রহ সেবার কোনো পরিপাটি আছে বলে মনে হয় না। ভালো করে সেবা করে না। সিপাট থেকে কিছুটা উত্তরে নরোত্তম দাস ঠাকুর এবং রামচন্দ্র কবিরাজ যেই স্থানে ভজন রস আস্বাদন করতেন, সেখানে বর্তমানে একটা উঁচু ঢিপি আছে, তার উপরে মাত্র একটা বৃক্ষ আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানে প্রতি বছর কার্তিক মাসের পঞ্চমী তিথিতে, কৃষ্ণা পঞ্চমী তিথিতে বিশাল মেলা হয়। হাজার হাজার লোক আছে, সারা বাংলাদেশের লোক। তো গত 2 বছর আগে আমাদের ইস্কন থেকে ওখানে 12 মন্দির থেকে একটুখানি দূরে 12 বিঘা জমি কেনা হয়েছে এবং ঘেরাও করে ওখানে আশ্রম ঘর বাড়ি করেছে এবং অনেক ভক্ত ওখানে থাকছে। এখন ওখানে গেলে কোনো অসুবিধা নাই। ইস্কনে যে কোনো ভক্ত ওখানে যাবে, ওখানে থাকা, প্রসাদ পাওয়া এবং ঘুরে ফিরে দেখার সুযোগ প্রাপ্ত হয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোনো যাইতে জায়গার নাম, বিশাল একটা এরিয়া, একটা পরগনার নাম গড়ের হাট। এখানে ওখানে যেতে হলে মানে আমি চেষ্টা করছিলাম যে এই বছর যাব ভিসা করে, ওই মানে ওই যে ভগবানগোলার থেকে দেখা যায় ওই পারে ঠাকুর বাড়ি, কিন্তু ওখানে কোনো চেকিং পোস্ট বা পাসপোর্ট ভিসা করে কেউ যেতে পারে না। এগুলো চোরা পথে অনেকে যায়, সেটা ভালো পথ নয়। আর যেতে হলে সহজ উপায় হচ্ছে এখান থেকে চলে যেতে হবে মালদা রামকেলি গেলে ওখানে যে মহদ্দীপুর বর্ডার আছে, ওই বর্ডার দিয়ে পাশে ওখান থেকে 40-45 কিলোমিটার দূরেই এই খেতুরি ধাম। বোঝা গেল? ওখানে যাবে, দেখবে, আবার চলে আসবে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই তো মেলা এসে যাচ্ছে। আগামী যে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা হবে, তার 5 দিন পরেই সেই মেলা। বোঝা গেল? আমি ভাবছিলাম যে যেহেতু এখন আমাদের ইস্কনে থাকার ঘর বাড়ি আছে, প্রসাদ পাওয়ার অসুবিধা নাই, তাই একবার যাব, দেখব, কিন্তু এখানে করোনা ভাইরাস হয়ে গেল, আর যাওয়া হলো না। হরে কৃষ্ণ। আচ্ছা, এখনও আমাদের পশ্চিমবাংলার মতো নয়, ওখানে ওই জমিগুলা লোকেদের কাছে বর্গা দেওয়া হয়, ওরা ফসল দেয়। বুঝা গেল? ভাগ রেকর্ড নাই বাংলাদেশে, পশ্চিমবাংলায় ভাগ রেকর্ড হয়ে গেছে সিপিএমের আমলে। বুঝেছ? তাই হয়ে গেল খেতুরি ধাম। অনেক গানের মধ্যে নরহরি বলে উল্লেখ আছে। না, নরহরি আলাদা। নরহরি খেতুরি শ্রীখণ্ডের নরহরি সরকার ঠাকুর আছে না, তার রচিত কীর্তন। তারপরে যে নরহরি চক্রবর্তী, যিনি ভক্তি রত্নাকর গ্রন্থ রচনা করেছেন। বুঝেছ? হ্যাঁ, কি নরহরি একজনই, ওই 2 জন, নরহরি আর নরহরি চক্রবর্তী। নরহরি সরকার, নরহরি চক্রবর্তী। আর নরোত্তম দাস ঠাকুর যে কীর্তন লিখেছে, ওগুলো তো ওনার নাম লেখা আছে, নরোত্তম দাসে কয়। এই তো না, ওখানে মাঝে মাঝে গঙ্গা স্নান করার জন্য আসতেন এবং ওখানে তার প্রধান শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী বাড়িতে উঠতেন। ও যে গঙ্গা স্নান করতেন, ভক্তজন করতেন, প্রচার করতেন। বুঝা গেল? তারপরে ওই যে ভগবানগোলার কাছে যে তেলিয়া বুধুরি, ওখানে গোবিন্দ কবিরাজ থাকতেন, রামচন্দ্র কবিরাজের ভাই ওখানে আসতেন। ওখান থেকে আবার হেঁটে এই গাম্বিলায় আসতেন। ভারতের মধ্যে ভগবানগোলার থেকে একটা নির্জন স্থান আছে, আমবাগান চারিদিকে, একটা পাকা একটা ঢিপি আছে। আমি একবার গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। আমি হ্যাঁ হ্যাঁ
না না কালী মন্দির না, যাক ওটা ঢিপ ঢিপ জঙ্গলই আছে, ওখানে আদিবাড়ি ছিল। পরে যারা সেবায় দায়িত্ব পেয়েছে ওই বিগ্রহ সেবা, যেহেতু ওই জায়গাটা নির্জন, ওখান থেকে নিয়ে ওই ভগবানগোলা স্টেশনের কাছে ঠাকুর মন্দির তৈরি করে ওখানে রাখছে। এইটা তো এই জিয়াগঞ্জে, এই তো গঙ্গা জিয়াগঞ্জে, এখন ওখানে এটা আমাদের বিএসসিটি থেকে একটা ফলক স্থাপনা করছে, লিখে দিছে নরোত্তম দাস ঠাকুরের অপকট স্থান, বা ওইটাকে লোকেরা দুধঘাট বটে। আর ওখানটা বিশাল একটা নিম গাছ আছে, কেউ কেউ আবার নিম ঘাটও বলে। হরে কৃষ্ণ। ঠিক আছে, জয় খেতুরি ধাম কি জয়। যদি অবস্থা ভালো হয় তাহলে একবার যাব, আরেকবার 2বার গেছি। ঠিক আছে, যাবে? 2বার গেছি। দেখ, তখন আগে আমাদের ভক্তদের থাকার জায়গা, প্রসাদ পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আমি ওই ওই তমালতলা প্রেমতলিতে ছিলাম প্রথমবারে গিয়ে। তারপরে তো আমাদের ভক্তদের সাথে যাওয়া হলো উৎসবে, তখন আমরা ওই প্রাইমারি স্কুলে ওখানেই থাকা হয়েছিল। তারপরে আসছে গড়বেতা। গড়বেতা হচ্ছে মেদিনীপুর জেলায় অবস্থিত, পশ্চিম মেদিনীপুর। হচ্ছে নিত্যানন্দ প্রভুর পার্ষদ সদাশিব কবিরাজের পুত্র নাতি ঠাকুর কানাইয়ের লীলাভূমি। বোঝা গেল? ওরে বাবারি বাবারি। তো গড়বেতা পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। খড়গপুর থেকে বাঁকুড়া বা পুরুলিয়াগামী ট্রেনে গড়বেতা স্টেশনে নামতে হবে। এই রুটে গড়বেতা স্টেশনে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগে খড়গপুর মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে ট্রেনে গড়বেতা স্টেশনে পৌঁছাতে 40 মিনিট সময় লাগে। রেল স্টেশন থেকে পায়ে হেঁটে বাস রাস্তায় আসতে 5 মিনিট সময় লাগবে। সেখান থেকে বাসে 3 কিলোমিটার দূরে গড়বেতা শহরে আসতে 15 মিনিট সময় লাগে। অথবা মেদিনীপুর থেকে বাসে আসলে গড়বেতা বাজারে নামতে হবে, সেখান থেকে সুকুলপাড়ায় আসতে হবে। গোসাইদের বাড়ি বললে এই শ্রীপাঠে আসা যায়। এটা হচ্ছে এটা কানাই কিনা পুত্র কানাই ঠাকুরের লীলাভূমি, লোকে ওইটাকে কানু ঠাকুরের শ্রীপাঠ বলে। এখানে নিত্যানন্দ প্রভুর পার্ষদ সদাশিব কবিরাজের পুত্র ও পুরুষোত্তম পণ্ডিতের পুত্র ঠাকুর কানাইয়ের লীলাভূমি। কি পার্ষদ হলো যে কোনো ভক্ত মহাপুরুষ সময়কালে, নিত্যানন্দ সময়কালে যারা ছিল তাদের সঙ্গে প্রচার করেছে, হরিনাম কীর্তন করেছে, তাদেরকে বলা হয় পার্ষদ। আর শিষ্যকে বলা হয় যাকে মন্ত্র দিয়েছে, সেই হলো শিষ্য। বলছে ঠাকুর কানাই শেষ জীবনে আত্মীয় স্বজনদের অজ্ঞাতসারে সন্ন্যাসী বেশে গড়বেতে আগমন করেন। সঙ্গে মাত্র 8টা শালগ্রাম মূর্তি ছিল এবং সেই স্থানে নির্জনে একটি কুটির নির্মাণ করে সেবানন্দে অবস্থান করতে লাগলেন। হরে কৃষ্ণ। তো এখানে একটা ব্যাপার আছে যে মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভুর পার্ষদ হচ্ছে সদাশিব কবিরাজ, তার পুত্র হচ্ছে কে? পুরুষোত্তম দাস। বোঝা গেল? আর এই পুরুষোত্তম দাসের পুত্র হচ্ছে এই কানু ঠাকুর। বোঝা গেল? মানে এই যে 3 জন, দাদু ছেলে নাতি, মহাপ্রভু পার্ষদ ভক্ত, একই পরিবারের। তো এই যে সদাশিব কবিরাজের পরে পুরুষোত্তম কবিরাজ, উনি বর্তমান এই যে নদিয়া জেলার শিমুরালি স্টেশন আছে তার কাছে উনি বাস করতেন। সে এবং তার স্ত্রী একসঙ্গে বাস করতেন। তো গঙ্গার তীরে বাড়ি। একসময় কুম্ভকারেরা, কুমার পালেরা ওইখানে এঁটেল মাটি আছে, ওই মাটি তুলছিল। এঁটেল মাটি দিয়ে মূর্তি হাড়ি বাসন তৈরি হয়। তখন ওরা যখন কোদাল দিয়ে কোপে মাটি উত্তোলন করছিল, তখন ওই মাটির ভিতরে ওরা একজন যোগী পুরুষকে প্রাপ্ত হয়, দেখতে পায়। যোগী যে যোগে ধ্যান করছে মাটির নিচে, এবং ওই কোদালের আঘাত এই স্কন্ধের উপরে লেগে কেটে গিয়েছিল। তখন ওই পুরুষোত্তম দাসের স্ত্রী, তার বাড়ির পাশে তো এই ঘটনা হয়েছে, তিনি তখন গিয়ে সেই যোগী পুরুষকে তার বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এনে তার সুন্দর করে তার সেবা শুশ্রূষা করেন, কবিরাজ দেখায় চিকিৎসা করেন। তো ভালো হয়ে যায়। তখন সেই যোগী পুরুষ চলে যাবে, ভালো হয়ে গেছে। তখন সদাশিব পুরুষোত্তম দাসের পত্নী বলল যে, দেখো বাবা, তুমি কেন আমাদের ছেড়ে চলে যাবে? আমার পুত্রের মতন তুমি আমার বাড়িতে থাকো।
তখন সেই যোগী পুরুষ বলল যে না, আমাকে চলে যেতে হবে, আমি থাকতে পারবো না, তবে তুমি আমাকে পুত্ররূপে চেয়েছ, তো আমি তোমার গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করব। তুমি আমাকে কি করে চিনবে? তখন দেখেছে এই যে কাঁধে এই যে কাটা দাগটা দেখতে পাচ্ছ, আমি যখন জন্ম হব তখন আমার স্কন্ধে সেই কাটা দাগটা দেখে তুমি আমাকে চিনতে পারবে, আমি সেই এসেছি। এই বলে সেই যোগী পুরুষ চলে গেল। তার কিছুকাল পরে সেই পুরুষোত্তম দাসের পত্নী গর্ভবতী হলেন। যথাসময়ে তার একটা পুত্র সন্তানের জন্ম হইল। বোঝা গেল? তখন এই পুত্রের জন্মের 2-3 দিন উনি বলছিলেন আবার একটা কথা, যে আমি যে সেই যোগী পুরুষ তোমার কাছে পুত্ররূপে এসেছে, এই কথা তুমি কিন্তু কাউকে বলবে না। যদি কাউকে বলবে তাহলে তুমি কিন্তু আর বেঁচে থাকতে পারবে না। বোঝা গেল? এই কথা কিন্তু আগেই বলে দিয়েছিল। তখন সেই ছেলের বয়স যখন 2 দিন বা 3 দিন হয়েছে, তখন সে পুত্রকে কোলে নিয়ে পরিচর্যা করছে, হঠাৎ দেখছে কাঁধের মধ্যে সেই কাটা দাগটা আছে। তখন সে হাসতে লাগলো, বলে আরে আরে তুমি এসেছ, তুমি এসেছ, এরকম করে আনন্দ প্রকাশ করছে। তখন তার নিকটে যে সমস্ত ধাই ছিল, 2-3 জন, ওরা তখন বললো, মা তুমি এই কথা কেন বলছো যে তুমি এসেছ, তুমি এসেছ, এরকম আনন্দ প্রকাশ করছে, এর কারণটাকে বলো না, বলো না, বারবার অনুরোধ করছে। তখন বলতে বলতে বলে ফেলেছে, হায় 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 হায়, আর সঙ্গে সঙ্গে ওখানে ঢলে পড়ে গেছে, মরে গেছে সেই পুরুষোত্তম দাসের পত্নী। তখন পুরুষোত্তম দাস এই শিশুপুত্রকে নিয়ে খুব বিপদে পড়ে গেলেন। কি করে একে লালন পালন করবেন চিন্তা করতে লাগলেন। এইভাবে যখন 12 দিন অতিবাহিত হয়, তখন খর্দহ থেকে নিত্যানন্দ প্রভু তার শক্তি জাহ্নবী ঠাকুরানীকে নিয়ে এই পুরুষোত্তম দাসের কাছে এলেন তার এই পুত্রকে দেখতে। জাহ্নবা মাতা নিত্যানন্দ প্রভু তাকে দেখলেন। তখন জাহ্নবা দেবী দেখে তার খুব ভালো লাগলো, বলে এই পুত্রকে কে লালন পালন করবে? তো আমি একে খর্দহ নিয়ে গিয়ে লালন পালন করব। তখন 12 দিনের শিশুকে নিয়ে জাহ্নবা মাতা খর্দহে নিয়ে যায়, নিয়ে তাকে লালন পালন করে বড় করে। তার পরবর্তীকালে জাহ্নবা মাতা যখন বৃন্দাবনে গেলেন, তখন এই শিশুপুত্রকে নিয়ে গেলেন। তখন 6-7 বছর বয়স। তখন বৃন্দাবনে গিয়ে সমস্ত 84 কুটির ঘুরে রাধাকুণ্ডের তীরে জীব গোস্বামীর যে ভজন কুটির আছে, জীব গোস্বামী ঘেরা, সেখানে যখন ওইখানে তিনি কি করলেন, সমস্ত বৈষ্ণবদের সামনে খুব বাঁশি বাজাইয়ে নৃত্য করছিল। বোঝা গেল? আর এমন করে নৃত্য করছিল, তো পায়ের একটা ঘণ্টা কোথায় যে উড়ে ছিটকে গেল। তখন জীব গোস্বামী তার এইরকম অদ্ভুত নৃত্য দেখে তার নাম রাখলেন, এখন থেকে তোমার নাম হবে কানু ঠাকুর। তাই কানু ঠাকুর নামে পরিচিত হলেন। এবং তিনি ঘোষণা করলেন, আমার এই পায়ের নুপুর যেখানে পড়েছে আমি সেখানে গিয়ে থাকবো, সেখানে গিয়ে ভজন করব। তাই বৃন্দাবন থেকে আসার পরে উনি ওই যে নুপুরটা ওইটা পড়েছিল জয়সুর জেলা বোধ থানা বলে একটা গ্রাম আছে, সেখানে পড়লো। এবং পরে উনি ওখানে গিয়ে বসবাস করতে লাগলেন। পরবর্তীকালে যখন বড় হলো, উনি বিবাহ করেছিলেন, পুত্র সন্তানের জন্ম হইল বংশধর। তারপরে এক সময়ে উনি যখন বৃদ্ধ হলেন, তখন তিনি কি করেছিলেন, ওই তার বাড়িতে রাখা ঠাকুর বাড়িতে শালগ্রাম শিলা আছে, তার 8খানা শালগ্রাম শিলা এবং একটা 4 হাত পরিমিত একটা লাঠি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লেন। চলতে চলতে উনি এই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় এসে একটা নির্জন স্থানে কুটির বেঁধে ওই 6 হাত পরিমিত যষ্টি এবং 8টা শালগ্রাম নিয়ে সেবা করিতে লাগিলেন। বোঝা গেল? তিনি বাড়িঘর স্ত্রী পুত্র সব ছেড়ে চলে এলেন, ওই মেদিনীপুরে গড়বেতায় বাস করতে লাগলেন এবং ওই শালগ্রাম শিলা এবং ওই লাঠি সঙ্গে রাখলেন। তারপর এক সময় তার নিকটবর্তী যে নদী আছে কিনা, শিলাবতী নদী, একদিন স্নান করতে গেছে, হঠাৎ তার পায়ের মধ্যে কি একটা ঠেকলো, উঠিয়ে দেখছে একটা মৃত বালকের দেহ ওখানে পড়ে আছে। তখন তাকে তুলে তাকে যখন কৃষ্ণ মন্ত্র দিলেন, তখন সেই ছেলে একটা দেহেতে প্রাণের সঞ্চার হলো। তাকে নিয়ে বাড়িতে এলেন এবং তখন তার পিতা মাতা জানতে পারলো যে তাদের ছেলে জীবিত হয়ে গেছে। তারা তখন তাকে নিতে এলো। থেকে বলো, না তোমরা তো আমাকে মৃত মনে করে নদীতেই ফেলিয়ে দিয়েছিলে, এখন এই গুরুদেবের কৃপায় আমি মন্ত্র পেয়েছি, দেহেতে প্রাণের সঞ্চার হয়েছে, আমি এখন থেকে গুরুদেবের কাছে থেকে গুরুদেবের সেবাই করতে চাই। তখন তারা চলে গেল। তো ঠাকুর কানাই তার ওই ছেলেটার নাম রাখলেন রামচন্দ্র। বোঝা গেল? রামচন্দ্র।
তো যাই হোক, এইভাবে ওই রামচন্দ্রকে নিয়ে গুরু শিষ্য ওখানে সেই যে 8টা শালগ্রাম ছিলাম আর লাঠির সেবা করতে লাগলেন। তারপর এক সময় কিছু বৈষ্ণব এসেছিল তার কাছে। তো সেই বৈষ্ণবরা আসলে পরে ভোজনাদি করলো, হরিনাম কীর্তন করলো, পরে বললো আপনারা কি খেতে ইচ্ছা করেন, কি খাওয়ার বাসনা? তখন ওরা বলল যে আমরা আম কাঁঠাল খেতে চাই। তো সেটা কিন্তু আম কাঁঠালের সময় ছিল না। তখন এই কানু ঠাকুর তার শিষ্য রামচন্দ্রকে নিয়ে শিলাবতী নদীর তীরে গেলেন। দেখলেন নদীর জল খুব দ্রুত বেগে চলছে। তখন একটা উত্তরীয় বসন নদীর জলে পেতে তিনি কি করলেন, নদীর ওখানে ওই উত্তরীয় বসনের উপর বসে নদীর ওই পারে চলে গেলেন। ওই পারে গিয়ে বিশাল আম কাঁঠালের বাগান। তো তখন সেটা আম কাঁঠালের সময় নয়, কিন্তু অনেক আম কাঁঠাল হয়ে পেকে আছে। তো সেখান থেকে আম কাঁঠাল নামিয়ে উনি এনে সেই বৈষ্ণবদেরকে ভোজন করালেন। বোঝা গেল? তো সেই আম কাঁঠালের বাগানটাকে পরবর্তীকালে লোকেরা কীর্তন মেলা বলতো, কিন্তু পরবর্তীকালে কেউ ওই আম কাঁঠালের বাগানটাকে রক্ষা করে নাই। বর্তমানে ওখানে রেল লাইন চলে গেছে, হরে কৃষ্ণ, রেল লাইন। তারপরে এইদিকে তার এই প্রভাব দেখে অনেক মানুষ এসে তার কাছে দীক্ষা নিতে লাগলো, অনেক শিষ্য হলো। তো তার প্রধান শিষ্য রামচন্দ্রই ছিল প্রধান শিষ্য। তিনি বিবাহ করেছিলেন। পরবর্তীকালে তার বংশধররা ওই পাটের এখনও সেবাই, বংশ পরম্পরা। তো এক সময় ওই যে কানু ঠাকুর বলল যে আমি একটু ধ্যানস্থ হব, আমি একটা আসনে বসে ধ্যানস্থ হব, তোমরা আমার দেহটাকে নষ্ট করো না, মৃত বলে মনে করো না, আমি ধ্যান হয়ে বসে থাকবো, কিন্তু দেহেতে আমার প্রাণের সঞ্চার তোমরা দেখতে পাবে না। এই বলে বললাম 3 দিন পরে দেহেতে ফিরে আসবো। তখন তিনি বসে রইলেন। তখন ওই গড়বে তার পার্শ্ববর্তী একটু উত্তর দিকে গেলে 2-3 কিলোমিটার গেলে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে দাজিকা। ওই দাজিকা গ্রামে একজন গোয়ালা গোচারণ করতে যাচ্ছিল। সেই গোয়ালা তখন দেখলো যে ওই বটবৃক্ষের তলায় মূলে ওই কানু ঠাকুর বসে আছে। তখন বলছে এই শোনো, তুমি আমাকে দুধ পান করাও। তখন গাভী দহন করে সে কানু ঠাকুরকে দুধ পান করাইলো আর বললো যে তুমি আমার শিষ্যদের কাছে বলবে যে আমি এখন বৃন্দাবনে চলে গেলাম। আমার শিষ্যদের কাছে গিয়ে এই খবর দিবে আর বলবে আমি যেখানে ধ্যানস্থ হয়েছি ওইখানেই যেন আমার সমাধি করা হয়। তখন কানু ঠাকুর অন্তর্ধ্যান হয়ে চলে গেলেন। তখন সেই গোয়ালা এসে তার শিষ্যদের কাছে এই কথা বলল যে এরকম ব্যাপার, ওই দাদিকা গ্রামে বটবৃক্ষের নিচে আমি কানু ঠাকুরকে দেখেছি, আমার কাছে দুধ চাইছে, আমি গাভী দহন করে দুধ পান করিয়েছি। তারপর বলছে আমি এখন বৃন্দাবনে যাচ্ছি, তুমি গিয়ে আমার শিষ্যদের কাছে এই কথা বলবে এবং আমি যেখানে সমাধিস্থ হয়ে আছি ওইখানেই যেন মাটি করে আমাকে সমাধি দেওয়া হয়। তো সেই গোয়ালা যখন সেই কথা বললো তখন তারা কেঁদে দৌড়িয়ে গিয়ে কানু ঠাকুরকে ধরলো, দেখলো দেহেতে প্রাণের সঞ্চার নাই। তখন তারা ওখানেই সমাধি তৈরি করে তাকে সমাধি দিল। পরে রাজা বীরহাম্বীর, বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীর ওখানে সুন্দর একটা পাথর দিয়ে ছোট্ট একটা সমাধি মন্দির করে দিয়েছে। তো সেই সমাধি মন্দির এখন ওখানে আছে। আর ওখানে গড়বেথায়, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, ওইখানে এখন যে 8টা শালগ্রাম লেখা আছে, বোধখানা থেকে নিয়ে আসছে, তার থেকে 6টা শালগ্রাম এখন আছে। আর সেই যে 4 হাত পরিমিত লাঠিটা সেটাও এখন ওখানে আছে সমাধি মন্দিরের ভিতরে। তোমরা যদি যাও দেখতে পাবে। লাঠিটা আমি দেখেছি অনেকবার, আমার মাথায় ঠেকাইছে। হরে কৃষ্ণ। ওই বোধখানা যশোর জেলা ওইখানে ছিল, ওখান থেকে নিয়ে আসছে। তার বংশধররা এখনও বোধখানায় আছে। কিছু বংশধর ওখানে জায়গা সংস্কার হওয়ার জন্য নবদ্বীপে আসছিল। সেই যে নদিয়া জেলার যে ভাজন ঘাট আছে না, ওইখানে এসে ওরা বাস করছে। এখন ওখানে ঠাকুর বাড়ি আছে তার বংশধররা। আর গিয়েছিলাম আমরা। আর কিছু বংশধররা এখন এই নবদ্বীপে প্রাচীন মায়াপুরে বাস করে। এবং ওই কানু ঠাকুরের বংশে যে কানুপ্রিয় গোস্বামী আছে না, যে ভাগবতমের টিকা লিখছে 150 বছর আগে, তিনি জন্মগ্রহণ করেছেন। কানুপ্রিয় গোস্বামী, তারাই নবদ্বীপে এখনও তার ভাইপোরা আছে এখনো নবদ্বীপে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর কি জানতে চাও? ঠিক আছে, এবার পড়ি। কিন্তু আমি তো এমনি পড়লাম, বইটা ঠিক আছে পড়লাম না, বইতে কি লেখা আছে। আচ্ছা, এখানে নিত্যানন্দ প্রভুর পার্ষদ সদাশিব কবিরাজের পুত্র
পুরুষোত্তম পণ্ডিতের পুত্র কানু ঠাকুরের ঠাকুর কানাই লীলাভূমি। ঠাকুর কানাই শেষ জীবনে আত্মীয় স্বজনগণের অজ্ঞাত সারে সন্ন্যাসী বেশে গড়বেতায় আগমন করেন। সঙ্গে মাত্র 8টা শালগ্রাম ছিল এবং এই স্থানে নির্জনে একটি কুটির নির্মাণ করে সেবানন্দে অবস্থান করতে লাগলেন। দুইবার ঠাকুর কানাই একদিন শিলাবতী নদীতে স্নান করতে গমন করলেন। জলের মধ্যে কি একটা স্পর্শ হলো, তখন তিনি দেখলেন একটা ব্রাহ্মণ কুমারের মৃতদেহ। তখন ঠাকুর কানাই কৃপা করে সেই ব্রাহ্মণ কুমারের করণে কৃষ্ণ মন্ত্র প্রদান করতেই তার দেহে প্রাণের সঞ্চার হল। এই সংবাদ পেয়ে সেই ব্রাহ্মণ কুমারের পিতামাতা সেখানে এসে উপস্থিত হলেন এবং তারা পুত্রকে গৃহে ফিরিয়ে নিয়ে এর জন্য চেষ্টা করলেন। তখন সেই পুত্র পিতামাতাকে বলেছিল যে যিনি আমার মৃতদেহে প্রাণের সঞ্চার করেছেন, আমি সারা জীবন তার সেবায় আত্মনিয়োগ করিতে চাই। তখন সেই ব্রাহ্মণ কুমারের পিতামাতা স্বগৃহে ফিরে গেলেন। এইভাবে সেই ব্রাহ্মণ কুমার ঠাকুর কানাইয়ের সেবক হলেন। ঠাকুর কানাই তার নাম রাখলেন শ্রীরামচন্দ্র। এই রামচন্দ্রের বংশধরগণই বর্তমানে এই শ্রীপাঠের সেবায়িত গোস্বামী। ঠাকুর কানাই লীলারঙ্গে গড়বেতাতে অবস্থান করিতে লাগিলেন। তো এক সময় রাস পূর্ণিমার দিনে মহামহোৎসব হচ্ছিল। তখন ভোজনান্তে বৈষ্ণবগণকে ঠাকুর কানাই জিজ্ঞাসা করলেন, আপনারা কি ভোজন করিতে চান? তখন কয়েকজন বৈষ্ণব জানালেন যে তারা আম কাঁঠাল ভোজন করতে ইচ্ছা করেন। তখন ঠাকুর কানাই রামচন্দ্রকে সঙ্গে করে শিলাবতী নদীর তীরে গেলেন। সেই সময় শিলাবতীর তরঙ্গে 2 কুল ছাপিয়ে জল প্রবাহিত হচ্ছে। তখন ঠাকুর কানাই নিজের উত্তরীয় বসন শিলাবতীর জলে নিক্ষেপ করলেন। তাতে আরোহণ করে তারা নদীর অপর পারে গেলেন। তখন আম কাঁঠালের সময় ছিল না, কার্তিক মাস, বুঝতে পারছ? কিন্তু ঠাকুর কানাইয়ের প্রভাবে বাগান ভর্তি আম কাঁঠাল ছিল এবং তিনি সেখান থেকে আম কাঁঠাল নিয়ে গৃহে ফিরে এসে বৈষ্ণবগণকে ভোজন করালেন। তারপর এক সময় ঠাকুর কানাই সমাধিস্থ হলেন। এইদিকে পরের দিন রাধিকা গ্রামে এক বটবৃক্ষতলে এক গোপ কানাইয়ের দর্শন পেল। ঠাকুর গোপের নিকট হইতে দুগ্ধ পান করলেন। আমার কুটিরে গিয়ে আমার শিষ্যকে বলবে আমি বৃন্দাবনে গমন করলাম, আমার জন্য যেন কোনো শোক না করে, আমি যেই স্থানে সমাধিস্থ আছি সেখানেই যেন আমার সমাধি প্রদান করেন। এই বলে ঠাকুর কানাই অন্তর্ধান করলেন। তারপর সেই গোপ ঠাকুরের কুটিরে এসে শিষ্যগণকে এই সংবাদ প্রদান করলেন। প্রদান করার পর ঠাকুর কানাইয়ের দেহ স্পর্শ করা মাত্রই তারা বুঝলেন ঠাকুর লীলা সম্বরণ করেছেন। ঠাকুরের ইচ্ছা অনুসারে সেই স্থানে ঠাকুরের সমাধি অর্পণ করলেন। অদ্যাপি সেই সমাধি বিরাজমান আছে। পরে সেখানে রাজা বীরহাম্বীর, বাঁকুড়ার রাজা, বিষ্ণুপুরের, পাথর দিয়ে সুন্দর একটা ছোট্ট সমাধি মন্দির করে দিয়েছে, এখনও দেখাতে গেলে ভাই। ঠাকুর কানাই সমাধি হয়েও সেই স্থানে সেই গোপকে দর্শন দিয়েছিলেন। দাদিকা গ্রামে সেই বটবৃক্ষের আজ কোনো সন্ধান নাই, কিন্তু দাদিকা গ্রামে যে বটবৃক্ষের নিচে বসে ছিলেন গোয়ালা তাকে দুগ্ধপান করালেন, আদেশ করলেন। তো সেই বট গাছটা কোথায় কেউ আর জানে না, কেউ আর রক্ষা করে নাই, অদৃশ্য হয়ে গেছে বা আছে, কেউ জানে না কোন গাছটা। ঠাকুর কানু ঠাকুরের সমাধির পাশে তার শিষ্য শ্রী রামচন্দ্র গোস্বামীর সমাধিস্থল, অর্থাৎ ঠাকুর কানাইয়ের সমাধি আছে, তো তার পাশে তার যে প্রধান শিষ্য রামচন্দ্রের সমাধি আছে, একবার খোলা। তার ইচ্ছা ছিল যে আমি অপ্রকট হইলে আমার গুরুদেবের পাশেই আমাকে সমাধি করবে, আর কানু ঠাকুরের পূজা সেবা করার পরে অবশিষ্ট যে ফুল জল থাকে তা আমার সমাধিতে নিক্ষেপ করবে। সেইভাবেই চলছে। শ্রী গুরুদেবের আরাধনার প্রসাদী ফুল, চন্দন, মালা আদি নিজের সমাধির উপরে নিক্ষেপ করবার জন্য শ্রী রামচন্দ্র গোস্বামী শিষ্যদের নির্দেশ দিয়ে গিয়েছেন। তার বংশধরেরা আজও সেই নিয়ম পালন করে চলেছেন। কার্তিকী পূর্ণিমায় রাস উৎসবে এখানে মেলা অনুষ্ঠিত হয়। বর্তমানে এই সমাধির পাশে কানু ঠাকুরের আনা 6টি শালগ্রাম শিলা আছে। 8টি এনেছিলেন, কিন্তু এখন 6টা আছে। এবং পরবর্তী অধস্তনেরা শ্রী রাধা কালাচাঁদের বিগ্রহ প্রতিষ্ঠা করেছে। খুব ছোট রাধা কালাচাঁদ বিগ্রহ সমাধি মন্দিরে রেখে সেবা করছে। ঠাকুরের ব্যবহারের 4 হাত পরিমিত একটা লাঠি এবং খুন্তি ওই সমাধি মন্দিরে সংরক্ষিত আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, সেই লাঠিটা আছে। হ্যাঁ, সেই লাঠি এবং 6টা শালগ্রাম শিলা। এবং পরবর্তীকালে তার বংশধররা সেখানে শ্রী শ্রী রাধা কালাচাঁদের বিগ্রহ
স্থাপনা করেছেন, তাও আছে। জয় রাধে রাধে। তোমাদের আমি নিয়ে গেছি না, এই যে 2 বছর আগে, ওই যেই বছর আমাদের সাথে ছিল, ওই নবদ্বীপ নবদ্বীপ গৌরাঙ্গ প্রভু, আমরা ওখানে গেলাম। ওই প্রাঙ্গণে আমরা বিশাল উৎসব, ভজন কীর্তন হলো। ওখানকার এক গোস্বামী এসে আমাদের কাছে বসলো। আমি তখন ওই ঠাকুর কানায় লীলা বর্ণনা করছিলাম, সে তখন কান্না করছিল। তাই মনে আছে তো? কানু ঠাকুর আগের জীবনে যোগী পুরুষ ছিল। হ্যাঁ, তার নমাতা 12 দিনের দিন নমাতা নিয়ে গেল খড়দহ। খড়দহ থেকে রাধাকুণ্ড, রাধাকুণ্ড থেকে বুথখানা, বুথখানা থেকে গড়বেতা। হ্যাঁ, বাবার নাম পুরুষোত্তম দাস, মায়ের নামটা উল্লেখ নাই। ঠাকুর দাদার নাম সদাশিব কবিদাস। কে? হ্যাঁ, ওখানে তো কানু ঠাকুর এলে তো। কানু তখন ছোট্ট বালক ছিল, 7-8 বছরের। ওখানে এসে যখন বড় হলো তখন গৃহস্থ হইলেন কানু ঠাকুর। তারপরে অনেক ছেলে পেলে জন্ম হলো। তো বৃদ্ধকালে শেষ জীবনে উনি ওই 4 হাত পরিমাণ লাঠিটা আর 8টা শালা কোনো ছেলে নিয়ে একেবারে ওখান থেকে সন্ন্যাসী বেশে এই গর্বেতে এসে বাস করছিল। হরে কৃষ্ণ, তাই করবে আনন্দ হরি হরি বল। হ্যাঁ, কি মিষ্টি লাউ মানে কুমড়া না? কুমড়াকে তো মিষ্টি লাউ বলে আমরা জানি। পুষ্পান্ন খাওয়া যাবে, কোনো বাধা নাই। কার্তিক মাসে বাধা নাই, 4 মাসে বাধা নাই। আপনার শ্রীমুখ থেকে পুরুষোত্তম মাসে কি করে রাধা কৃষ্ণ লীলা শ্রবণ করতে পারি? রাধা কিলা আমি কি করে শ্রবণ করবো? ওইখানে রাধাকৃষ্ণের লীলা বিষয়ক যে গ্রন্থ আছে, শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধ পাঠ করবে। তারপরে এই চৈতন্য চরিতামৃত আছে, তার শুনবে। আমি কি করে শোনাবো? তারপরে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক যে সমস্ত ভজন কীর্তন রচনা করেছে, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, রাধাকৃষ্ণ বল 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 রে সবাই, এই কীর্তন, রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, এই সমস্ত কীর্তনগুলো রোজ গাইতে হই। আপনি বর্ণনা করলেন যে মালিনী দেবী কি বিগ্রহ থেকে প্রকাশিত হয়েছে নাকি? না, মালিনী দেবী এই যে অভিরাম ঠাকুর তার অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। আপনি বলেন এই পদগুলো গোরানঘাটি, মনোহরসাহিটি, ঝাড়খণ্ডী, রেনিটি, এই 4টি পদ বা ঘরোয়া নাকি কোন ঘরোয়া না? মানে গরানহাটি, মনোহরসাহী, রনেটি, এই 3 ঠাকুর এই 3 ধরনের কীর্তন আমাদের বঙ্গদেশে প্রচলন করেছিলেন। রনেটি, মনোহরসাহী আর গরানহাটি। শ্যামানন্দ, নরোত্তম, শ্রীনিবাস। মনে হয়েছে রনেটি, রনেটি আরেকটা রনেটি। হ্যাঁ, রনেটি। আচ্ছা, হরে কৃষ্ণ মহারাজ, জগন্নাথ স্বামী গুরু মহারাজ যে 3টি পদ্ধতি বললেন, সনিষ্ঠ, পরনিষ্ঠ, নিরপেক্ষ, এই বিষয়গুলো কি বলবেন? একবার বলবো, তোমরা বলো, আমি শুনবো। সনিষ্ঠ কি বলো? নিজের ইচ্ছা করে কোনো নিয়ম করে পালন করা। আরটা কি সনিষ্ঠ? আর পরনিষ্ঠ হয়েছে গুরুদেব যা আদেশ করে সেটা করা। আর একটা নিরপেক্ষ, যেন কোনো যাই হোক ভগবানের প্রসাদ সেবা করবে। ভগবানের প্রসাদ করাটাই ভালো, বা গুরুদেব যা বলছে ওইটাও ভালো। নিজের সকল কল্পিত করে সনিষ্ঠ করা ঠিক নাই। ঠিক আছে, চিনি গুঁড়া দেয় না, সৌন্দর্য বা লবণ দিতে হবে, আর ঘি দিয়ে রান্না করতে হবে। খাঁটি গাওয়া ঘি দিয়ে গোলমরিচ চূর্ণ করে দেওয়া যাবে, আদা দেওয়া যাবে, আর মুগ ডাল দিতে হবে। অন্য কোনো ডাল না, মুগ ডাল। আলু দেওয়া যাবে। মহারাজ, আমরা অবিরাম গোপাল ঠাকুর এবং মালিনী দেবীর কাহিনী শুনেছিলাম, আজকেও কিছুটা বললেন, কিন্তু তাদের অপ্রকট লীলা কোথায় গেল? পরে সেটা জানাবেন। আর পদ্মা নদী কিভাবে প্রকট করেন? বাবা, পদ্মা নদীটা হচ্ছে গঙ্গারই একটা শাখা নদী, চলে গেছে পূর্ববঙ্গের দিকে গিয়ে সাগরে পড়ছে। আর গঙ্গা নদী একেবারে
আমাদের এই নদিয়ার পার হয়ে হাওড়া হুগলির মাঝ দিয়ে একবার দক্ষিণ 24 পরগনা দিয়ে একবার সাগরে পতিত হয়েছে। এখানে কপিল মুনির আশ্রম আছে, এখানে গঙ্গাসাগর মেলা হয় প্রতি বছর পৌষ সংক্রান্তিতে। অপ্রকলীলার কথা কোথায় উল্লেখ নাই। এখনো যাচ্ছে, আগে যেত না, তাই তো ফারাক্কা ব্রিজ দিয়ে গঙ্গাটাকে এদিকে আনেছে, তাই তো ফারাক্কা ব্রিজ নির্মাণ করে গঙ্গার ধারাটাকে ধরে রাখবার জন্য ওই কাঠি গঙ্গা কেটে আসল গঙ্গায় ছেড়েছে, বুঝেছ? ওই ওখান দিয়েই আসল গঙ্গাটা একটু এদিক দিয়ে হয়তো তার একটু আগে ফারাক্কা ব্রিজটা করেছে, আর ওখানে 30 কিলোমিটার রাস্তা ওই ক্যানেলকে ফিডার ক্যানেল করেছে, ওই ফিডার ক্যানেলে জলটা ঢোকে, তারপরে আসল গঙ্গায় জলটা আসে। শিলাবতী নদীটি বর্তমানে কোথায়? ওই আছে, ওই গড়বেতায় ওই এলাকায় আছে, তবে এখানে জলের ধারাটা কমে গেছে, আমি দেখেছি। পুরুষোত্তম মাসে কি সুজি খাওয়া যায়? ওইটা নিষেধ শুনি নাই, খাওয়া যাবে। আর পুরুষোত্তম মাসে শস্যদানা খায় না। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ, নিতাই করবে মানন্দে হরিব।